বারাণসীর সকাল বাকি শহরগুলোর মতো হয় না। সূর্য ওঠার আগেই বাতাসে এক হালকা উষ্ণতা মিশে যায়, যেন কোনো বৃদ্ধ পূজারী আরতির শিখায় নিজের ঠান্ডা আঙুল সেঁকে নিয়েছেন। মন্দিরের ঘণ্টার আওয়াজ বাতাসে মিশে যায়, চায়ের ফুটন্ত দুধ থেকে ওঠা এলাচের গন্ধের সাথে মিলে এক অদ্ভুত ছন্দ তৈরি করে। হর হর মহাদেবের স্পন্দিত ডাকের মাঝে শহরটি শ্বাস নেয়। কিন্তু সন্ধ্যার সকাল এই ছন্দের অংশ ছিল না। তার মন্ত্র কোনো দেবতার নাম ছিল না, তার মন্ত্র ছিল আজ কতটা বিক্রি হবে। অন্ধকার পুরোপুরি কাটার আগেই সে উঠে পড়ত। তার ঘর ছিল একটা ছোট কামরা, ফুটো ছাদ, নোনাধরা ভেজা দেওয়াল আর একটা পুরনো লোহার পালঙ্ক, যেখানে তার মা সারদা দেবী শুয়ে থাকতেন। মায়ের নিঃশ্বাসের আওয়াজ সবসময় সন্ধ্যার কানে ঘুড়ির কাঁটার মতো বাজত। পাশেই মেঝের উপর তার ছোট ভাই অঙ্কিত হাঁটুতে বুক ঠেকিয়ে ঘুমিয়ে থাকত। প্রতিদিন সকালে সন্ধ্যা সবার আগে মায়ের কপালে হাত রাখত। সে জ্বর মাপত না, সে নিজের ভেতর থেকে ক্ষমা চাইত। মা, আজও দেরি হবে, ওষুধ আনতে হবে, দুধ হয়তো আজও আনতে পারব না। মা চোখ খুলতেন, যন্ত্রণার মাঝেও হাসতেন, আর মৃদুস্বরে বলতেন, তুই যা করছিস এটাই পূজা। এই শব্দগুলোই ছিল সন্ধ্যার শক্তি। সে তাড়াতাড়ি চুল বেঁধে ফলের ঠেলা নিয়ে ঘাটের দিকে রওনা হতো। ঠেলাটি ভাড়ার ছিল, ফলগুলো নেওয়া হয়েছিল সুদে। প্রতিদিন আয়ের আগেই ঋণের হিসাব সামনে এসে দাঁড়াত। কিন্তু নত হবার অভ্যেস তার ছিল না। সে জানত গরিব পড়ে গেলে মানুষ তাকে তোলে না, শুধু দেখে। ঘাটে তার জায়গা নির্দিষ্ট ছিল, একটি গাছের নিচে, যেখানে সকালের রোদ সরাসরি ঠেলার ওপর পড়ত। সে কলা, পেয়ারা, আপেল আর ডালিম খুব সুন্দর করে সাজিয়ে রাখত। প্রতিটি ফল তার কাছে ছিল এক একটি আশা, একদিনের রুটি। মানুষ আসত, কেউ কিনত, কেউ দরদাম করত, কেউ না দেখেই চলে যেত। কেউ বলতো এত দাম, কেউ হেসে বলতো একটা কলা ফ্রি দাও। সন্ধ্যা হাসত না, শুধু চোখ নিচু করে নিত। সে জানত বাজারের সবচেয়ে সস্তা জিনিস হল গরিবের সম্মান। সে নিজের সম্মানকেও ঠিক ততটাই সাবধানে আগলে রাখত যেমনটা ফলগুলোকে। পাশেই রমেশ কাকা চা বিক্রি করতেন, বয়স্ক মানুষ, কিন্তু চোখে ছিল আপন ভাব। রোজ বলতেন, বেটি চা খেয়ে নে। সন্ধ্যা না করত, কাকা টাকা? আর তিনি জবাব দিতেন, টাকা তো তুই রোজই দিচ্ছিস, নিজের বয়সটা দিয়ে দিচ্ছিস। এটা শুনে তার গলা ধরে আসত। নিজের বাবার কথা মনে পড়ত, যিনি এখন শুধু স্মৃতি। বেলা বাড়ল, ভিড় বাড়ল, সাধু, পর্যটক, ফুল বিক্রেতা, নাবিক। সেই ভিড়ের মধ্যে এক ব্যক্তি এলেন, পরিপাটি পোশাক পরা, যেন ঘাটের লোক নন। তার নাম ছিল অভিষেক ত্রিপাঠী, একজন ইঞ্জিনিয়ার যে বেঙ্গালুরুতে টাচ করে, কিন্তু জন্মসূত্রে বারাণসীর। সে ভিড় নয়, বিশেষ কিছু খুঁজছিলেন, আর সেই জিনিসটি ছিল সন্ধ্যার ঠেলা। তিনি প্রথমে ফলগুলো দেখলেন, তারপর সন্ধ্যার হাতের কাজ দেখলেন, দ্রুত কিন্তু সংযত। তারপর তার নজর সন্ধ্যার মুখের ওপর স্থির হল। সে সুন্দর ছিল, কিন্তু কৃত্রিম নয়। তার মুখে ক্লান্তি ছিল, কিন্তু হার মানার ভাব ছিল না। কপালে ছোট টিপটি যেন বলছিল, আমি এখনও আমিই আছি। অভিষেক মৃদুস্বরে জিজ্ঞেস করলেন, ডালিম কত করে? ১০০ টাকা কেজি। সন্ধ্যা বেশি না তাকিয়ে জবাব দিল। তিনি টাকা বের করার সময় থামলেন। আপনি কি রোজ এখানেই বসেন? সন্ধ্যা প্রথমবারের মতো তার দিকে তাকাল। তার চোখে কোনো চাল ছিল না, ছিল শুধু একটা খাঁটি প্রশ্ন। হ্যাঁ, রোজ। সে সতর্ক হয়ে বলল। আপনার নাম? তিনি জিজ্ঞেস করলেন। সন্ধ্যা। সেই একটি শব্দের সাথে আশেপাশের আওয়াজ যেন স্তিমিত হয়ে গেল। অভিষেক ডালিম নিলেন, টাকা দিলেন এবং ফিরতে শুরু করলেন। কিন্তু যাবার সময় একবার পেছন ফিরে তাকালেন। সেই দৃষ্টিতে দয়া ছিল না, ছিল এক গভীর না বলা অস্থিরতা, যেন তিনি সন্ধ্যার মাঝে অন্য কাউকে দেখছেন, যেন কোনো পুরনো হিসাব তার ভেতর জেগে উঠেছে। সন্ধ্যা তাকে চলে যেতে দেখল। সে জানত না যে এই দেখা হওয়া এখানেই শেষ হবে না। তার কাছে তিনি ছিলেন শুধু একজন খদ্দের। আজ ডালিম তাড়াতাড়ি বিক্রি হয়ে গেল, কিন্তু অন্যদিকে ঘাটের সিঁড়ি দিয়ে নামার সময় অভিষেকের চোখের কোণে যে জল ছিল তা গঙ্গার ছিল না। তা ছিল কোনো পুরনো ঋণ, কোনো চাপা সত্য আর মানবতার দহন। তিনি অনুভব করেছিলেন যে এই গল্পটি শুধু ফল কেনার নয়, এটি সেই ঋণের গল্প যা টাকা দিয়ে নয়, জীবন দিয়ে শোধ করা হয়। পরের দিন সকালটি আবার একইভাবে শুরু হলো। কুয়াশায় মোড়া গঙ্গা, ঘণ্টার শব্দ, জলের ওপর ভেসে থাকা সোনালি রশ্মি। কিন্তু সন্ধ্যার ভেতর কিছু একটা বদলে গিয়েছিল। সে নিজে বুঝতে পারছিল না, নিজেকে বোঝাচ্ছিল যে সে শুধু একজন খদ্দের। কিন্তু মন সেই মুখটিকে ঘাটের সিঁড়িতে কোথাও বসিয়ে দিয়েছিল।
সে আজ ফলগুলো আগের চেয়েও বেশি সুন্দর করে সাজালো। কলাগুলো সমান দূরত্বে, আপেলগুলো কাপড় দিয়ে চকচকে করা, ডালিম সামনে রাখা। তারপর নিজের ওপরই বিরক্তি হল, কার জন্য? ভিড় বাড়লে সেই পরিচিত পদক্ষেপগুলো তার ঠেলার কাছে এসে থামল। অভিষেক, হালকা নীল রঙের শার্ট, চোখে সংকোচ আর সংকল্পের এক মিশ্র ভাব। আজ টাটকা কি আছে? তিনি জিজ্ঞেস করলেন। সন্ধ্যা দূরত্ব বজায় রেখে বলল, সবই টাটকা, সকালে আড়ত থেকে এনেছি। আপনি কি রোজ এত সকালে চলে আসেন? রোজ আসব না তো অন্য কেউ বসে পড়বে। তার জবাবে ঘাটের চরম সত্যটা ফুটে উঠল। জায়গাও ভাড়ার। অভিষেক কিছুক্ষণ পর জিজ্ঞেস করলেন, বাড়িতে কে কে আছে? সন্ধ্যা তাকিয়ে বলল, মা আর ছোট ভাই। পড়াশোনা? সে হালকা হাসল। দ্বাদশ পর্যন্ত, তারপর জীবনই এগিয়ে পড়িয়ে দিল। অভিষেক ফল নিলেন। টাকা দেওয়ার সময় তার আঙুলগুলো হালকা কেঁপে উঠল, যেন কোনো পুরনো ক্ষতের উপর আঙুল রাখা হয়েছে। সেই দিনের পর তিনি রোজ আসতে লাগলেন, কখনো সকালে, কখনো দুপুরে। কখনো বেশি কিনতেন, কখনো শুধু দুটো কলা। কখনো প্রশ্ন করতেন, কখনো চুপচাপ দাঁড়িয়ে থাকতেন। রমেশ কাকা একদিন ধীরে করে জিজ্ঞেস করলেন, বেটি, এই বাবুটা রোজ আসে, কিছু ব্যাপার আছে নাকি? সন্ধ্যা চোখ নিচু করে নিল। খদ্দের। কিন্তু তার স্বরে নিজেরও বিশ্বাস ছিল না। একদিন হঠাৎ বৃষ্টি নামল, বাতাসে প্লাস্টিকের চাদর উড়ে যাচ্ছিল। সন্ধ্যা ফল ঢাকতে শুরু করলে অভিষেক দৌড়ে এসে এক কোণা ধরলেন। কিছু মুহূর্ত তারা একই চাদর ধরে দাঁড়িয়ে থাকল, বৃষ্টি, ভিড় আর এক অদ্ভুত নিস্তব্ধতার মাঝে। ভিজে যাবেন? সন্ধ্যা বলল। ভিজতে দিন। তিনি হাসলেন। কিছু জিনিস ভিজলেই পরিষ্কার হয়। এই বাক্যটি সাধারণ ছিল না, এতে কোনো গভীরতা ছিল যা সন্ধ্যা বুঝেও না বোঝার ভান করতে চাইল। ধীরে ধীরে কথাবার্তা শুরু হলো। সে জানতে পারল অভিষেক বেঙ্গালুরুতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বহু বছর বাড়ি থেকে দূরে। তার বাবা মহেন্দ্র ত্রিপাঠী ঘাটের কাছে এক প্রতিষ্ঠিত পূজারী পরিবারের মানুষ। বাড়িতে সম্মান, টাকা, পরিচিতি সব আছে। এটা শোনার সাথে সাথেই সন্ধ্যার ভেতর এক দেওয়াল দাঁড়িয়ে গেল। আপনাদের মতো মানুষ এখানে ফল নিতে আসে না, সে একদিন বলল। তাহলে কেমন মানুষ আসে? অভিষেক জিজ্ঞেস করলেন। আমাদের মতো, যারা পেটের জন্য বাঁচে। সম্মান সবারই থাকে, তিনি ধীরে করে বললেন। থাকতে পারে, কিন্তু সবাই পায় না। সন্ধ্যার স্বর কঠোর ছিল। সেই দিন কথাবার্তা অসম্পূর্ণ থেকে গেল, কিন্তু অভিষেকের চলাফেরায় এক দৃঢ়তা চলে এলো, যেন তিনি মনে মনে কোনো সিদ্ধান্ত নিয়েছেন। সন্ধ্যার মন এক অজানা ভলে ভরে উঠল, পাছে তার সহজ জীবনে কোনো বড় মোড় না চলে আসে। ৩ দিন পর ঘাটে অসাধারণ ভিড় ছিল, কোনো বড় সাধুর প্রবচন ছিল। সেই শোরগোলের মাঝে অভিষেক আবার সামনে এসে দাঁড়ালেন। আজ তার চোখে দ্বিধা ছিল না, ছিল এক নিরেট শান্তি। সন্ধ্যা। তিনি প্রথমবারের মতো তার নাম পূর্ণ আত্মবিশ্বাসের সাথে নিলেন। আশেপাশের আওয়াজ যেন ঝাপসা হয়ে গেল। জি? সে দীর্ঘশ্বাস নিল। আমাকে বিয়ে করবে? সন্ধ্যায় মনে হল কানে যেন বিকট ঘণ্টার শব্দ বাজল। কি? তার আওয়াজ কষ্টে বেরোল। পাশে দাঁড়িয়ে থাকা ২-৩ জন শুনে ফেলল। রমেশ কাকার হাত থেকে চায়ের গ্লাস পড়ে গেল। ভিড়ের মধ্যে কানাকানি শুরু হল। আমি সত্যি বলছি, অভিষেক পুনরাবৃত্তি করলেন। আমি তোমাকে বিয়ে করতে চাই। সন্ধ্যার মুখ সাদা হয়ে গেল। অপমান, ভয়, রাগ, অবিশ্বাস সব একসাথে জেগে উঠল। মজা করবেন না, সে শক্তভাবে বলল। এটা মজা নয়। অভিষেকের স্বর শান্ত কিন্তু দৃঢ় ছিল। আপনি কি জানেন আপনি কি বলছেন? আমি ফল বিক্রি করি, মা অসুস্থ, ভাই পড়াশোনা করে। আমি আপনার দুনিয়ায় মানানসই নই। আমার দুনিয়া চাই না, তিনি নিচু স্বরে বললেন। আমার তোমার সততা চাই। তার শব্দগুলো যেন সন্ধ্যার আত্মাকে ভিড়ের মাঝে দাঁড় করিয়ে দিল। তার কাছে এই প্রস্তাবটি প্রেম বলে মনে হল না, এতে দয়ার গন্ধ পেল, যেন কেউ উপর থেকে হাত বাড়িয়ে দিচ্ছে। আর গরিবের কাছে দয়াই হল সবচেয়ে বড় অপমান। সে শক্ত করে ঠেলাটি ধরল। চোখে জল ছিল, কিন্তু স্বর কঠোর। যদি এটা মজা হয় তবে খুব খারাপ, আর যদি সত্যি হয় তবে আরও খারাপ। অভিষেক তার চোখের দিকে তাকালেন। সেখানে আগুন আর সমুদ্র দুটোই ছিল। তিনি শুধু এইটুকু বললেন, এটা মজাও নয়, দয়াও নয়, এটা একটা সত্য যা তোমার জানা উচিত। ঘাটের কোলাহল ফিরে এলো, কিন্তু সেই ঠেলার চারপাশের বাতাস তখনও ভারী ছিল। সন্ধ্যার ভেতর তুফান চলছিল, আত্মসম্মান আর এক অজানা আকুলতার মাঝে। আর সেই সত্যের দরজা এখন খুলতে চলেছিল, যা এই প্রস্তাবকে প্রেমের চেয়েও আগে মানবতার কোষ্ঠী পাথরে নিয়ে যেতে চলেছিল। ঘাটের সেই সকালে যে শব্দগুলো ছড়েছিল, আমাকে বিয়ে করবে, সেগুলো বাতাসে মিশে শেষ হয়ে যায়নি। সেগুলো সিঁড়িতে ধাক্কা খেল, গঙ্গার ঢেউয়ে মিশল, তারপর মানুষের কানাকানি হয়ে সারা পাড়ায় আগুনের মতো ছড়িয়ে পড়ল।
দুপুর হতে হতে অর্ধেক ঘাট জেনে গেল যে একজন ইঞ্জিনিয়ার ফল বিক্রেতা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে, আর সন্ধ্যা হতে হতে সেই খবর সেই রঙে রঞ্জিত হল যা সমাজ সবচেয়ে বেশি পছন্দ করে: ব্যঙ্গ, সন্দেহ আর তামাশা। কেউ বলছিল, গরিব মেয়ে নিশ্চয়ই জাল বিছিয়েছে। কেউ হেসে বলছিল, বড় ঘরের ছেলে পাগল হয়ে গেছে। সন্ধ্যা সেদিন তাড়াতাড়ি বাড়ি ফিরল। ঠেলা থেকে হাত সরানোর সময় তার আঙুলগুলো কাঁপছিল, প্রতিটি ফিসফিসানি তার কানের কাছে এসে তীরের মতো বিচ্ছিল। কিছু মহিলা ফল নেওয়ার সময় হাসছিলেন, সেই হাসি বন্ধুত্বের ছিল না, ছিল অবজ্ঞার, যেন তারা ভেতরে ভেতরে বলছে, দেখো এবার এটাও উড়তে শুরু করেছে। একজন বৃদ্ধ বিড়বিড় করলেন, আরে বাহ! প্রতিটি শব্দ ছিল এক একটি পেরেক যা তার আত্মায় গেঁথে যাচ্ছিল। সে বুঝতে পারছিল না সে লজ্জায় পড়ছে নাকি রাগে, অপমানে ভেঙে যাচ্ছে নাকি ভয়ে। সে নিজেকে প্রশ্ন করল, আমি কি কিছু করেছি? তার মন তাকে নির্দোষ বলছিল, কিন্তু সমাজের শোরগোল তাকে প্রতিনিয়ত দোষী বানাচ্ছিল। গরিব মেয়ে, বড়লোক ছেলে, নিশ্চয়ই কোনো চাল আছে। বাড়ি পৌঁছালে দেখা গেল সারদা দেবীর অবস্থা আগের চেয়ে আরও খারাপ, মুখটা ম্লান। আজ তাড়াতাড়ি চলে এলি? মা নিচু স্বরে জিজ্ঞেস করলেন। সন্ধ্যা শুধু মাথা নাড়াল, কারণ সে চাইছিল না মায়ের দুনিয়ায় এই তুফান পৌঁছাক, মায়ের কষ্টের সাথে আর কোনো বোঝা যুক্ত হোক। কিন্তু ঠিক সেই সময় ছোট ভাই অঙ্কিত বাইরে থেকে দৌড়ে এলো। তার চোখে সেই নিষ্পাপ কৌতূহল যা শিশুদের নিষ্ঠুর করে তোলে। দিদি দিদি, লোকে বলছিল এক বড় ইঞ্জিনিয়ার তোমাকে বিয়ে করবে, সত্যি নাকি? তার প্রশ্নটি ঘরের মাঝে এমনভাবে পড়ল যেন কেউ ছাদে পাথর মেরেছে। সন্ধ্যার মুখ সাদা হয়ে গেল। সে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল। খবর এখন বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। সে শুধু ধীরে করে বলল, লোকে অনেক কিছু বলে, সব সত্যি হয় না। কিন্তু সারদা দেবীর চোখে প্রশ্ন ফুটে উঠল, কি হয়েছে সন্ধ্যা? তার কণ্ঠে চিন্তা ছিল। সন্ধ্যা সবটা বলল না, কথাটি সংক্ষেপে বলল, একজন লোক আছে, রোজ ফল নিতে আসে, সে মজা করেছে। কেমন মজা? সন্ধ্যার ঠোঁট কাঁপল। বিয়ের। ঘরে কিছু সময়ের জন্য নিস্তব্ধতা নেমে এলো। সারদা দেবী নিজের দুর্বল হাতটি তুলে সন্ধ্যার হাত ধরলেন। বেটি, গরিবের মেয়ের সাথে কেউ এমন মজা করে না। যদি করে থাকে তবে হয় সে পাগল, না হয় সে অনেক বড় মনের মানুষ। সন্ধ্যা তিক্ত হাসি হাসল। সে হাসি ছিল না, ছিল ভেতরের ক্ষতের কম্পন। বড় মানুষ মা, বড় মানুষেরা আমাদের সাথে বিয়ে করে না, তারা আমাদের ওপর দয়া করে। সেই রাতে সন্ধ্যা ঘুমাতে পারল না। তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কেন? একজন শিক্ষিত ধনী ইঞ্জিনিয়ার তাকে কেন বিয়ে করতে চাইবে? দয়া, অপরাধবোধ, কোনো লুকানো উদ্দেশ্য, নাকি এমন কোনো সত্য যার ছায়া সে এখন দেখতে পাচ্ছে না? অন্যদিকে অভিষেকের বাড়িতেও তুফান শুরু হয়েছিল। মহেন্দ্র ত্রিপাঠী, যাকে এলাকায় সম্মানিত পূজারী মানা হয়, তার কাছে খবর পৌঁছালে তার সবচেয়ে বড় চিন্তা মানুষ নয়, মর্যাদা হয়ে দাঁড়াল। সন্ধ্যায় অভিষেক যখন বাড়ি ফিরল, দরজাতেই বাবার কণ্ঠস্বর শোনা গেল, এসব কি শুনছি আমি? তার চোখে রাগ ছিল, কিন্তু তার চেয়ে বেশি ছিল নিজের সামাজিক মর্যাদা নড়ে ওঠার আঘাত। অভিষেক শান্ত স্বরে বললেন, যা শুনছেন তাই সত্যি। বাবার গলা উঁচুতে উঠল, তোর লজ্জা করল না? আমাদের কুয়ের মর্যাদার কথা ভাবলি না? অভিষেক ধীর কিন্তু দৃঢ় স্বরে বললেন, মর্যাদা মানবতার চেয়ে বড় নয় বাবা। বাবা তীক্ষ্ণ হাসলেন, মানবতা? তুই ওই ধাটে একটা ফল বিক্রেতা মেয়েকেই পেলি? কাল লোকে কি বলবে? আত্মীয়রা কি বলবে? অভিষেকের চোখে জল এলো, কিন্তু শব্দগুলো পরিষ্কার ছিল। লোকে কবে আমাদের খুশির পরোয়া করেছে? আর আমি কোনো খেলা খেলছি না, আমি গম্ভীর। বাবা চূড়ান্ত কথা বলে দিলেন, তোর বিয়ে ঠিক হয়ে আছে, এক প্রতিষ্ঠিত পরিবারের মেয়ে, এসব বন্ধ কর। অভিষেকের গলা প্রথমবারের মতো উঁচুটে উঠল, আমি কোনো সুসংস্কৃত মেয়েকে বিয়ে করব না যদি তার জন্য আমাকে নিজের মনকে মারতে হয়। উত্তেজনা আরও বাড়ল। বাবা শেষ কথাটি বলে দিলেন, যদি তুই জেদ না ছাড়িস তবে এই বাড়ির দরজা তোর জন্য বন্ধ হয়ে যাবে। অভিষেক কিছুক্ষণ চুপ থেকে বলল, যদি মানবতার জন্য দরজা বন্ধ হয় তবে আমি বাইরেই দাঁড়িয়ে থাকা পছন্দ করব। পরের দিন সকালে তিনি আবার ঘাটে এলেন। মুখে ক্লান্তি ছিল, কিন্তু চোখে ছিল সেই অটল জেদ। সন্ধ্যা তাকে দেখেই কঠোর হয়ে গেল। সে ঠেলার ওপর হাত শক্ত করে রাখল, যেন নিজের অস্তিত্ব বাঁচাচ্ছে। আপনি এখানে কেন এসেছেন? সে কোনো ভূমিকা ছাড়াই জিজ্ঞেস করল। তোমার সাথে কথা বলতে, অভিষেক বললেন। কথা হয়ে গেছে। সন্ধ্যার স্বর শীতল ছিল, আপনার যা বলার ছিল বলে দিয়েছেন, এখন আমাকে বাঁচতে দিন। অভিষেক বললেন, আমি তোমাকে বিরক্ত করতে চাই না, কিন্তু আমি আমার কথা ফিরিয়ে নেব না। সন্ধ্যার চোখে জল এলো,
তবে ওগুলো আপনার বাড়িতে নিয়ে যান। আমার কাছে এমনিতেই অনেক বোঝা আছে, আপনার দয়ার বোঝা আমার চাই না। এটা দয়া নয়, অভিষেক ধীরে করে বললেন। তবে কি? সন্ধ্যা প্রায় চিৎকার করে উঠল। আমি কি আপনার জীবনের কোনো প্রজেক্ট, কোনো সামাজিক পরীক্ষা, যে দেখুন এক ইঞ্জিনিয়ার এক গরিব মেয়েকে বিয়ে করেছে আর সবাই বাহবা দেবে? অভিষেকের মুখে যন্ত্রণার ছাপ পড়ল। তুমি আমাকে এত ছোট ভাবলে? আমি নিজেকে ছোট ভাবি। সন্ধ্যার কণ্ঠ ভেঙে পড়ল। আর আমি আমার মা ও ভাইকে আর ছোট করতে চাই না। ভিড় আবার জমতে শুরু করল। সন্ধ্যার মনে হল তার ব্যক্তিগত যন্ত্রণাকে আবার তামাশা বানানো হচ্ছে। সে ঠেলাটি ধরে বলল, দয়া করে এখানে আর আসবেন না। অভিষেক কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন। বলার মতো অনেক কিছুই ছিল, কিন্তু তিনি শব্দগুলোকে থামিয়ে নিলেন। শুধু বললেন, আমি ততক্ষণ যাব না যতক্ষণ তুমি সত্যিটা না জানবে। সন্ধ্যা ক্লান্ত স্বরে জিজ্ঞেস করল, কোন সত্যি? অভিষেক তার চোখের দিকে তাকালেন। সেখানে চোখের জলের সমুদ্র আর আত্মসম্মানের আগুন দুটোই ছিল। তিনি ধীরে করে বললেন, সেই সত্যিটাই যা তোমাকে বোঝাবে যে আমি তোমার সাথে মজা করছি না। সন্ধ্যা মুখ ফিরিয়ে নিল। সে গরিব ছিল, কিন্তু আত্মসম্মান ছিল তার সবচেয়ে বড় মূলধন। সে কারোর দয়া হয়ে বাঁচতে পারত না। অভিষেক চলে গেলেন, কিন্তু তার পদক্ষেপে ছিল আরও বেশি দৃঢ়তা। যেন তিনি ঠিক করে নিয়েছেন যে তিনি সত্যটা সামনে এনেই ছাড়বেন। সন্ধ্যা ঠেলার পেছনে দাঁড়িয়ে থাকল। সমাজের গঞ্জনা, ঘরের দায়িত্ব আর নিজের ভেতর উঠতে থাকা এক অজানা ভয়ের মাঝে আটকা পড়ে। আকাশে মেঘ আবার ঘনিয়ে আসছিল, কিন্তু এই বৃষ্টি বাইরে নয়, ভেতরে হতে চলেছিল। আর সেই সত্য যা অভিষেক ইঙ্গিত দিচ্ছিলেন। 3 দিন অভিষেক ঘাটে এলেন না। সন্ধ্যা নিজেকে বলেছিল যে তার কিছু যায় আসে না, কিন্তু প্রতিদিন সকালে যখন সে ফল সাজাত, তার চোখগুলো অজান্তেই ভিড়ের মাঝে একটি মুখ খুঁজত। তারপর সে নিজেকে বকত, দুর্বল হয়ো না, এটা তোমার সাধ্যের বাইরে। কিন্তু মনের নিজের এক জেদ থাকে, সে আশার চিকন সুতোটিকে বারবার ধরে ফেলে। এদিকে বাড়ির অবস্থা খারাপ হতে থাকল। সারদা দেবীর শ্বাসকষ্ট রাতে হঠাৎ বেড়ে গেল। প্রতিবেশীরা বলল, হাসপাতালে নিয়ে যাও। সন্ধ্যা মাকে সাহায্য করে রিকশায় বসালো। অঙ্কিত পেছন পেছন দৌড়ালো। সরকারি হাসপাতালের লম্বা লাইন, ঘাম আর ওষুধের গন্ধ, ডাক্তারদের ক্লান্ত চোখ, এই সব কিছুর মাঝে তার মন ডুবে যাচ্ছিল। পরীক্ষার পর ডাক্তার গম্ভীর স্বরে বললেন, ফুসফুসের সংক্রমণ পুরনো, চিকিৎসা অনেক দিন চলবে। ওষুধের তালিকা আর নিচে মোটা অক্ষরে অনুমিত খরচ। সেই অঙ্ক সন্ধ্যার জন্য পাহাড় সম ছিল। সে কাগজটি এমনভাবে ধরল যেন ওটা মৃত্যুর পরোয়ানা। ঠেলা বিক্রি করবে, কিন্তু ঠেলা গেলে রোজগারই চলে যাবে। সে বারান্দায় বসে পড়ল, চোখ বন্ধ। অঙ্কিত এক কোণে চুপ। সন্ধ্যার চোখ থেকে নিঃশব্দে জল ঝরল। তার প্রথমবারের মতো সত্যিই একাকিত্ব অনুভব হল। ঠিক সেই সময় কেউ মৃদুস্বরে ডাকল, সন্ধ্যা। সে মাথা তুলল। সামনে অভিষেক দাঁড়িয়েছিলেন, চোখের নিচে ক্লান্তি, মুখে চিন্তা। সন্ধ্যার ভেতর আবার সেই আগুন জ্বলে উঠল। আপনি এখানে কেন এসেছেন? তার গলায় রাগ আর ভেঙে পড়া একসাথে ছিল। আমি জানতে পারলাম আপনার মা হাসপাতালে আছেন। কি করে জানলেন? রমেশ কাকা বললেন, শুধু দেখতে এসেছিলাম আপনি ঠিক আছেন কিনা। আমরা ঠিক নেই, সন্ধ্যা প্রথমবারের মতো স্বীকার করল। কিন্তু তার মানে এই নয় যে আপনি আমাদের জীবনে ঢুকে পড়বেন। অভিষেক মায়ের দিকে তাকালেন, তারপর প্রেসক্রিপশনটা নিলেন। খরচ দেখে তার চোখে গভীর বেদনা ফুটে উঠল। এত খরচ? তিনি বিড়বিড় করলেন। হ্যাঁ, সন্ধ্যা কঠোর স্বরে বলল, আর এটা আমার বোঝা, আপনার নয়। অভিষেক তার চোখের দিকে তাকিয়ে বললেন, যদি আমি বলি এই বোঝাটা আমারও? সন্ধ্যা প্রায় চিৎকার করে উঠল। কেন? আপনার সাথে আমাদের কি সম্পর্ক? কিছুক্ষণ চুপ থেকে তিনি দীর্ঘশ্বাস নিলেন। সম্পর্ক রক্তের নয়, এক ঋণের, যা আমার পরিবারের ওপর আছে। ঋণ? সন্ধ্যার কণ্ঠস্বর ফিসফিসানি হয়ে গেল। অভিষেক ধীরে ধীরে বলতে শুরু করলেন, 5 বছর আগে আমার ছোট ভাইয়ের অবস্থা খুব খারাপ ছিল। বেঙ্গালুরুতে চিকিৎসা ছিল মহার্ঘ। বাবা কারো কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়েছিলেন। সুদ বাড়তে থাকল, হুমকি পেলেন যে জমি জমা বাজেয়াপ্ত করা হবে। ঠিক সেই সময় একজন ব্যক্তি তার সারা জীবনের সঞ্চয় দিয়ে সেই ঋণ শোধ করে দিলেন। তিনি বলেছিলেন, মানুষের জীবন বাঁচাতে হবে, জমি আবার ফিরে আসবে। সেই ব্যক্তিটি ছিলেন তোমার বাবা। সন্ধ্যা যেন পাথর হয়ে গেল। আমার বাবা? হ্যাঁ। অভিষেকের চোখ ভেজা ছিল। তিনি সব বাজি রেখেছিলেন। বাবা শোধ করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই বছরই তোমার বাবার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। পুরো টাকা শোধ করা সম্ভব হয়নি। আর বাবা এই কথাটি চেপে গেলেন। তার ভয় ছিল লোকে বলবে যে ত্রিপাঠী পরিবার এক ফল বিক্রেতার কাছে ঋণী। শৈশবের স্মৃতি সন্ধ্যার চোখের সামনে ভেসে উঠল। বাবার হাসি মুখের হঠাৎ চলে যাওয়া, ঘরের ভেঙে পড়া অবস্থা। মায়ের সেই কথাটি মনে পড়ল, তোর বাবা কারো সাহায্য করেছিলেন।
অভিষেক আগে বললেন, আমি এই কথাটি 2 মাস আগে পুরনো কাগজে পেয়েছি। বাবা বলেছিলেন কিছু না করতে, কিন্তু আমি ওই ঋণের বোঝা নিয়ে বাঁচতে পারছিলাম না। সন্ধ্যার ভেতর তুফান উঠল। তাহলে কি এই বিয়ে ঋণের দাম? অভিষেক সঙ্গে সঙ্গে মাথা নাড়লেন। না, যদি সওদা করতে হতো তবে টাকা দিয়ে দিতাম, কিন্তু যখন আমি তোমাকে দেখলাম, তোমার পরিশ্রম, তোমার জেদ, আমার মনে হলো শুধু টাকা দিয়ে আমি মুক্ত হতে পারবো না। আমি তোমার পাশে দাঁড়াতে চাই, সমানে সমান হয়ে। সমানে সমান? সন্ধ্যার চোখ থেকে জল বেরোলো। সমাজ তোমাকে সমান অধিকার দেবে না। লোকে বলবে তুমি দয়া করেছ, আমাকে বলবে আমি চাল চেলেছি। লোকে যা খুশি বলুক, অভিষেক শান্ত স্বরে বললেন। কিন্তু তোমার বাবা যা করেছিলেন তা ছিল মানবতা, আর যদি আমি তোমার সাথে জীবন ভাগ করে নিতে চাই তবে সেটাও মানবতা হবে। সন্ধ্যার মন 2 ভাগে ভাগ হয়ে গেল। একদিক বলছিল এটা সত্যি, অন্যদিক বলছিল এটা বাবার আত্মত্যাগের সুযোগ নেওয়া। সে মায়ের কাছে গেল। সারদা দেবী সব শুনেছিলেন। তিনি মৃদুস্বরে বললেন, বেটি, তোর বাবা বিনিময়ে কিছু চাননি। যদি এই ছেলেটা সত্যি পাশে দাঁড়াতে চায় তবে ফিরিয়ে দেওয়ার আগে ভেবে দেখ। সন্ধ্যা কেঁদে ফেলল। আমি কারো দয়া হয়ে থাকতে চাই না মা। মা বললেন, দয়ার মধ্যে একটা ঝোঁক থাকে, কিন্তু কর্তব্যের মধ্যে থাকে সম্মান। এই ছেলেটা ঝুঁকে নেই, দাঁড়িয়ে আছে। অভিষেক চুপ করে থাকলেন। তিনি কোনো নাটকীয় প্রতিশ্রুতি দিলেন না, শুধু বললেন, আমি তোমাকে বাধ্য করব না, কিন্তু পালিয়েও যাব না। হাসপাতালে সাদা দেওয়ালের মাঝে সেই সত্য প্রতিধ্বনিত হতে থাকল। এটি এখন শুধু প্রেমের প্রশ্ন ছিল না, এটি ছিল 2 পরিবারের মাঝে লুকিয়ে থাকা ঋণ, আর তার চেয়ে বড় মানবতার সম্পর্কের প্রশ্ন। সন্ধ্যা প্রথমবারের মতো তাকে সেই নজরে দেখল, যেখানে সন্দেহ ছিল কম, কিন্তু বেদনা ছিল বেশি। তবে অগ্নিপরীক্ষা তখনও বাকি ছিল। সমাজ, বাবা, আর সবচেয়ে বড় কথা, এই সম্পর্কটি কি ঋণের ছায়া থেকে বেরিয়ে সত্যি সমমর্যাদায় দাঁড়াতে পারবে? হাসপাতালের সেই সন্ধ্যার পর বাতাস যেন বদলে গিয়েছিল। গঙ্গা আগের মতোই বইছিল, মন্দিরের ঘণ্টা আগের মতোই বাজছিল, কিন্তু সন্ধ্যার ভেতর কিছু একটা গভীরভাবে ভেঙে যাচ্ছিল, আর নতুন কিছু আকার নিচ্ছিল। সে সারা রাত হাসপাতালের বারান্দায় বসে থাকল। মায়ের নিঃশ্বাস মেশিনের শব্দের সাথে ওঠানামা করছিল, আর প্রতিটি আওয়াজ তার বুকে হাতুড়ির মতো আছড়ে পড়ছিল। কিছুটা দূরত্বে অভিষেক চুপচাপ বসেছিলেন। তিনি না কোনো প্রতিশ্রুতি দিলেন, না কোনো চাপ সৃষ্টি করলেন। তিনি শুধু সেখানেই ছিলেন, যেন এটা প্রমাণ করতে যে পাশে থাকা মানে শুধু শব্দ দিয়ে নয়, উপস্থিত থাকা দিয়ে হয়। সকালে ডাক্তার ওষুধ আর পরীক্ষার ব্যবস্থার কথা বললেন। সন্ধ্যা কাউন্টারে পৌঁছলে বিল দেখে তার আঙুলগুলো হিম হয়ে গেল। তার পার্সে ছিল কিছু ভাঁজ করা নোট আর কয়েন। তখনই পিছন থেকে আওয়াজ এলো, বিল আমি দিয়ে দিয়েছি। সে ঘুরে দেখল অভিষেক হাতে রসিদ নিয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে না ছিল গর্ব, না ছিল দয়া, ছিল শুধু সহজ ভাব। কেন করলেন এটা? সন্ধ্যার কণ্ঠ কেঁপে উঠল। কারণ চিকিৎসা জরুরি, তিনি বললেন, আর এটা দান নয়। যদি বোঝা মনে হয় তবে ঋণ ভেবে নিও, যখন ইচ্ছা ফিরিয়ে দিও, বা একসাথে মিলে শোধ করে দিও। সন্ধ্যার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে প্রথমবারের মতো তফাৎ বুঝতে পারল, দয়া আর সহমর্মিতার মাঝে। তবুও ভয় বাকি ছিল। সমাজ কি বলবে? সে মৃদুস্বরে জিজ্ঞেস করল। অভিষেক বললেন, সমাজ তখনও বলেছিল যখন তোমার বাবা আমার পরিবারকে সাহায্য করেছিলেন। তফাৎ শুধু এইটুকু যে তিনি সোনার পরোয়া করেননি। তার কথাগুলোতে কোনো চ্যালেঞ্জ ছিল না, ছিল শুধু সত্য। খবর শীঘ্রই মহেন্দ্র ত্রিপাঠীর কানে গেল যে অভিষেক হাসপাতালে সন্ধ্যার সাথে আছে এবং চিকিৎসার খরচ বহন করছে। বাড়িতে আবার ঝড় উঠল। আত্মীয়রা আগুনে ঘি ঢালল। ছেলে হাতছাড়া হয়ে গেছে, গরিব মেয়ে ফাঁসিয়ে নিচ্ছে, বংশ উজ্জ্বল হবে না। মহেন্দ্র ত্রিপাঠীর মুখ কঠোর হল। এক সন্ধ্যায় তিনি অভিষেককে ডাকলেন। ঘরের দেওয়ালে ঝোলানো পূর্বপুরুষদের ছবিগুলো যেন সাক্ষী দিচ্ছিল। শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুই কি ওই মেয়ের সাথে সম্পর্ক ছিন্ন করবি? বাবার গলায় আভিজাত্যের ভার ছিল। অভিষেক মাথা তুলে বললেন, না। কিছুক্ষণ চুপ থাকার পর বাবার শব্দগুলো ঝরে পড়ল। তবে আজ থেকে তুই এই বাড়ির কেউ নস। অভিষেকের চোখে জল এলো, কিন্তু সে তর্ক করল না। আমি আপনার ছেলেই থাকব, তিনি শান্তস্বরে বললেন, কিন্তু নিজের আত্মসম্মানের সাথে আপোষ করব না। সেই রাতে সে ঘাটের সিঁড়িতে বসে গঙ্গা দেখতে থাকল। জল না থেমে বয়ে যাচ্ছিল। সেটা না অপমানে থামে, না সম্মানে। তার মনে হলো মানবতাও এমনই হওয়া উচিত, বয়ে যাওয়া, কোনো শর্ত ছাড়াই। এদিকে সন্ধ্যার বাড়িতেও তোলপাড়। পাড়ার মহিলারা টিপ্পনি কাটত, এখন তো বড় ঘরের বউ হবে। কিছু মানুষ সন্দেহের চোখে দেখত। সন্ধ্যা সব কথা চুপচাপ সহ্য করত, কিন্তু এখন তার ভেতর স্পষ্টতা তৈরি হয়েছে। সে ভয় নিয়ে নয়, সিদ্ধান্ত নিয়ে বাঁচতে চাইছিল। একদিন সে অভিষেককে ঘাটে ডাকল। সেই গাছ, সেই ঠেলা,
সেই গঙ্গা সাক্ষী। ভিড় ছিল, কিন্তু আজ তার চোখ ছিল স্থির। আমি ভেবেছি, সে পরিষ্কার স্বরে বলল, যদি আমি তোমাকে বিয়ে করি তবে কোনো ঋণের জন্য নয়, সমমর্যাদায়। আমি ফল বিক্রি চালিয়ে যাব যতক্ষণ আমার ইচ্ছা। মা আর ভাইয়ের দায়িত্ব ছাড়ব না। আর যদি কখনো তোমার মনে হয় যে তুমি আমার ওপর দয়া করেছ, তবে সেই দিনই এই সম্পর্ক শেষ। অভিষেকের চোখে উজ্জ্বলতা দেখা দিল। আমার এটাই চাই, তিনি বললেন, একজন সাথী যে আমার সাথে দাঁড়াবে, নিচে বা ওপরে নয়। ভিড়ের মধ্যে কানাকানি শুরু হলো। তখনই এক দুর্বল কণ্ঠস্বর শোনা গেল, সন্ধ্যা। সবার নজর সেদিকে ফিরল। সারদা দেবী ধীরে ধীরে আসছিলেন। অঙ্কিত তার হাত ধরেছিল। হাসপাতাল থেকে ফেরার পর এটাই ছিল তার প্রথম বাইরে আসা। দুর্বলতা ছিল, কিন্তু চোখে ছিল গর্ব। তিনি সবার সামনে বললেন, আমার স্বামী একটি পরিবারের প্রাণ বাঁচিয়েছিলেন, বিনিময়ে কিছু চাননি। যদি আজ তার সেই কর্ম কাউকে মানুষ হতে শেখায়, তবে আমি সেই মানুষকে আশীর্বাদ করছি। ঘাটে স্তব্ধতা নেমে এলো। রমেশ কাকার চোখে জল এলো। ঠিক সেই সময় মহেন্দ্র ত্রিপাঠীও সেখানে পৌঁছলেন। তিনি অসুস্থ সারদা দেবীকে দেখলেন, তারপর নিজের ছেলেকে। তার মুখে এক সংঘাত স্পষ্ট ছিল। কিছুক্ষণ পর তিনি ধীর স্বরে বললেন, আমি সম্মানের ভয়ে এক সত্য লুকিয়েছিলাম। আজ বুঝতে পারলাম, সম্মান লুকিয়ে রাখায় নয়, গ্রহণ করার মাঝে থাকে। তোমার বাবার ঋণ আমি শোধ করতে পারিনি, হয়তো আমার ছেলে সেই কাজটাই করছে। এই স্বীকারোক্তিটি পাথরের ওপর পড়া এক ফোঁটা জলের মতো ছিল, ধীর কিন্তু গভীর। ভিড়ের চোখে জল এলো। কেউ ধীরে করে বলল, মানুষ এখনও বেঁচে আছে। কয়েক মাস পর ঘাটের মন্দিরে সাধারণ এক বিয়ে হল। না ছিল ব্যান্ড, না ছিল শোরগোল, শুধু গঙ্গা, কিছু ফুল আর কিছু সাক্ষী। সন্ধ্যা এক শাড়ি পরেছিল যাতে তাকে খুব সুন্দর দেখাচ্ছিল। অভিষেক সাধারণ এক কুর্তা পরেছিলেন। 7 পাক নেওয়ার সময় বাতাস হালকা করে বইছিল, যেন নদীও সাক্ষী হতে চায়। বিয়ের পরেও সন্ধ্যা ঠেলা ছাড়েনি। তফাৎ শুধু এইটুকু ছিল যে এখন তার পাশে কেউ একজন দাঁড়িয়েছিল। অঙ্কিত স্কুলে যেতে শুরু করল। সারদা দেবীর ওষুধ নিয়মিত চলতে থাকল। আর যখন কেউ গরিব মেয়ের ওপর হাসত, রমেশ কাকা বলতেন, সাবধানে কথা বলো। সমাজ পুরোপুরি বদলায়নি, কিন্তু তার কণ্ঠস্বর নিচু হয়ে গেল। এক বিকেলে সূর্যাস্তের সময় সন্ধ্যা আর অভিষেক ঘাটের সিঁড়িতে বসেছিলেন। গঙ্গার উপর সোনালি আলো ছড়িয়েছিল। সেদিন মনে হয়েছিল আমার সম্মান ধুলোয় মিশে গেল, সন্ধ্যা বলল। অভিষেক হাসলেন। আজ তার চোখও ভিজেছিল, কিন্তু দুঃখে নয়। আজ মনে হয় বাবার আত্মা হাসছে। গঙ্গা বয়ে চলল, আকাশ রং বদলাতে থাকল। আর সেই মুহূর্তে সত্যি মানবতা কেঁদে উঠল, দুঃখে নয়, এই শান্তিতে যে সে এখনও জীবিত।